আসসালামু আলাইকুম এভরিওয়ান। বোনের মৃত্যু গল্পের 11 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। ওঠার পর ম্যামকে ড্রাইভিং সিটে দেখে অবাক হয়ে গিয়েছে। আমি বললাম, ম্যাম আপনি গাড়ি চালাতে পারেন? তো তোমার কি মনে হয়? আমি বললাম, আমার তো আপনাকে দেখে মনেই হয় না যে আপনি গাড়ি চালাতে পারবেন, কিন্তু আপনি কেন কষ্ট করতে যাবেন? যদি বলেন আমি চালাবো, তার দরকার নেই। তাসলিমা বলল, আমরা যাব কোথায় ম্যাম? এই তো আজকে একটু ঘুরতে যাব। আপনি একজন স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে এভাবে সাধারণভাবে ঘুরবেন? আমি বললাম, ঠিকই তো বলেছে ম্যাম। ম্যাম আপনি একটা চিন্তা করে দেখুন, যদি আরে তোমার চিন্তা করো না, আমি মুখে মাস্ক লাগিয়ে রাখবো, কেউ দেখেও আমাকে চিনতে পারবে না। আমি বললাম, আপনি তো আপনার কথা বললেন, কিন্তু স্যার তো আমাকে ছাড়বে না। আরে বাবার কাছ থেকে অনুমতি নিয়েই তো বের হয়েছি, আমার তো মনে হয় না ম্যাম। আমি বললাম, ঠিক তো বলেছেন তাসলিমা, আমারও তো তাই মনে হয়। আপনি মিথ্যা বলছেন। প্লিজ ম্যাম চলুন, পরে না হয় জানি কোনো ঝামেলায় পড়ে যায়। এই চুপ কর তোরা, তোমরা এত কথা বলো কেন? আর আমার বাবা বলেছে যেখানে রেদওয়ান আছে একজন বডিগার্ড আছে, সেখানে তোর কোনো ভয় নেই। আমি বললাম, বুঝে গিয়েছি, আর পাম দিতে হবে না, চলুন। ম্যাম একটা পার্কের সামনে গাড়ি থামিয়ে বলল, নেমে পড়ো। আমি গাড়ি থেকে নেমে ম্যামকে বললাম, ভালো করে নিজের খেয়াল রাখেন যাতে কেউ দেখে চিনতে না পারে। ম্যাম বলল, ওই দিকে চলো। পার্কের ভিতরে যাবেন না ম্যাম? না, ফুচকা খেতে যাব। আমি বললাম, কিন্তু আপনার তো এসব খাই না। তাসলিমা বলল, তুই না খাইলি কি সর? ম্যাম বলল, ম্যামের কথা শুনে তো ভিজির জব চলে এলো। তাড়াতাড়ি চলুন ম্যাম, আমি দেখছি একদিন এই ফুচকাওয়ালা আমি আগুন লাগিয়ে দেব। বুঝি না এইটার মাঝে কি এমন যে পেলি রেদনের বেশি কথা। চল। আমি বললাম, ম্যাম একটা বিষয় চিন্তা করে দেখছেন কি? আমি বললাম, আজকে আপনার চেহারা যদি মানুষ দেখতে পায়, আমার তো মনে হয় আপনি এখান থেকে যেতে পারবেন না। মানুষের অনেক ভিড় লেগে যেত। ওরা দুজন গিয়ে ফুচকা খেতে লাগলো। আমি এক সাইডে দাঁড়িয়ে আছি। তাসলিমা আমাকে ডাক দিয়ে বলল, খাবি? আমি বললাম, খাওয়ার দরকার নেই, ম্যামকে যেন কেউ না দেখতে পারে সেদিকে খেয়াল রাখ। একটু পরে একটা মেয়ে আমার সাইডে এসে দাঁড়ালো। বুঝলাম না এত জায়গা থাকতে আমার পাশেই কেন দাঁড়ালো। একটু বিরক্ত হয়ে বললাম, এই যে ম্যাডাম, এইদিকে তো কত জায়গা আছে, আমার পাশে কেন দাঁড়ালেন? মেয়েটা চশমা ঠিক করতে করতে বলল, কেন জায়গাটা কি তোমার কিনা যে এখানে দাঁড়াতে গেলে তোমার অনুমতি নেওয়া লাগবে? কোথা থেকে কেন এসব মেয়ে আসে বুঝি না। ফুচকা খাওয়ার সময়ও নাকি চশমা লাগিয়ে রাখে, এগুলা তো দেখছে জানকানা। আমি একটু দূরে গিয়ে দাঁড়ালাম। আমি দূর থেকে ম্যাম আর তাসলিমার কাহিনী দেখছি। মেয়েটা আবার আমার কাছে এসে দাঁড়ালো। এখন বললে মেজাজ ঠিক হয়ে থাকে। আমি বললাম, এই যে আপু, দেখতে শুনছে কত সুন্দর না? এদিকে দেখে কত সিঙ্গেল দাঁড়িয়ে আছে, ওদের কাছে গিয়ে দাঁড়ান, ওকে সম্মান পাবেন। আর সিঙ্গেল থাকলে ওরা সিঙ্গেল করে দিবে। আমার কাছ থেকে তবুও দূরে যান। ভাইয়া একটা কথা বলার ছিল। কি ব্যাপার, হঠাৎ মেয়েটা এত ভদ্র হয়ে গেল কেন? আমি বললাম, ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি বলুন। ভাইয়া আমার না খুব শখ আসল পিস্তল ধরার, একদিন একটু একটু ধরতে দিবেন, একটা পিক তুলবো শুধু। আমি বললাম, দেখেন আপু, আমি এখন ডিউটিতে আছি, দয়া করে আমাকে ডিস্টার্ব করবেন না। আপনি কি সরাসরি সরকারি চাকরি করেন? এই তো দেখছি আমার মাথা খারাপ করে দিবে। আমি বললাম, আপু এদিকে একটা সেনাবাহিনী ক্যাম্প আছে, ওইখানে যান, ওরা সরকারি চাকরি করে, যা আবদার করবেন পূরণ করে দিবে সব। না, আমি ওইখানে গিয়ে কি করব? আমি তো আপনার কাছে আছি। আমি ম্যামকে ইশারায় এখানে আসতে বললাম। উনি একটা হাসি দিয়ে আমার দিকে এগিয়ে আসলেন। এই মেয়ে এখানে কি চায় তা আপনাকে কে বলবো? কেন বলবো আমি? আমি বললাম, তোর সাহস তো কম না, ম্যামের সামনে বলিস, তা আপনাকে বলবো কেন? ম্যাম বলল, আরে আরে রেদওয়ান চুপ কর। এই মেয়ে তুই কি জানিস ওর দুটা বউ আছে? আমি হতভম্ব হয়ে গেলাম ম্যামের কথা শুনে, তাই অদ্ভুত দৃষ্টিতে ম্যামের দিকে তাকিয়ে বললাম, কি? ম্যাম বলল, আরে কালকে একজনকে ডিভোর্স দিয়ে আরেকজনকে বিয়ে করে মনেই নেই। মেয়েটা মুখ কালো করে বলল, আপু মিথ্যা বললেন কেন? বলল, আরে যারা সরকারি চাকরি করে না, তুমি খোঁজ নিয়ে দেখো, ওদের পিছনে তো তোমার মতো মেয়েরা লাইন লেগে থাকে। এজন্য যাকে ওদের ভাল লাগে তাদের বিয়ে করে নেয়, একটা আর দুইটা যাই হোক। এখন তুমিও যদি চাও আমি কথা বলতে পারি ওর মার সাথে। আমি তো চাচ্ছিলাম কোনো সরকারি চাকরিজীবী ছেলেকে বিয়ে করে লাইফ সেটেল করে নেব, কিন্তু আপনি আমাকে বাঁচিয়ে দিলেন। আমি বললাম, এই মেয়ে এত বকবক করিস না তো যা এখান থেকে। মেজাজ গরম হয়ে গেল, আমার দিকে মুখ বাঁকিয়ে বলল, আমাকে চিনিস তুই? আমি বললাম, তুই কি কোন খান সাহেবের নাতি যে তোর চিনতে হবে? যাবি এখান থেকে নাকি গুলি করব? মেয়েটা ভয়ে ভয়ে চলে গেল। ম্যাম আমি আগেই বলেছি, এভাবে খোলামেলা জায়গায় আমাদের আসা উচিত হয়নি। আমার তো ঘুরতে মন চাচ্ছে, তাই বের হয়েছি। চল, আমরা একটা প্রিয় জায়গা আছে, অনেকদিন সেখানে যাওয়া হয় না। আমি বললাম, পরে বাসায় যাবেন তো? তারপর আরেকটা জায়গায় যাব, আজকে শুধু ঘুরবো আর ঘুরবো। আমি বললাম, আমি এখানেই স্যারকে ফোন করে দাঁড়ান, আমাকে ফাঁসাতে চান না? আর কি বাবাকে কল করতে হবে না, এটাই শেষ, পরে বাসায় চলে যাব। আমি বললাম, সত্যি তো?
আচ্ছা তাসলিমা, তোমার আমার সাথে ঘুরতে ভাল লাগছে না? অবশ্যই ম্যাম, ভাল লাগছে না কেন? আপনার সাথে ঘুরতে গেলে তো ভাগ্য লাগে। তো তোমার ভাল লাগছে না কেন রেদওয়ান? আমি বললাম, ম্যাম আপনি বর্তমানে দেশের একজন স্বরাষ্ট্রমন্ত্রী। আপনার যদি কিছু হয়ে যায় আপনার বাবা আমাকে ছাড়বে না, আর আমি চাই না আপনার কোনো ক্ষতি হয়ে যাক। রিয়া ম্যাম আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বললেন, আমি একটা চিন্তা করে এসেছি, সেখানে বাবা কেউ বিশ্বাস করে না, যেখানে তোমাকেই কেন এত সহজে বিশ্বাস করে নিলাম। এখন বুঝতে পারছো? চলো, আর কোনো কথা নয়, এমনি দেরি হয়ে যাচ্ছে। ম্যাম আমাদের নিয়ে গেল একটা নদীর সামনে। আমরা ম্যামের সাথে গিয়ে নদীর সামনে বসলাম। সত্যি ম্যাম জায়গাটা অনেক সুন্দর। আপনার পছন্দের জায়গা বুঝি? আগে যখন আমার মন খারাপ হয়ে যেত তখন এখানে আসতাম, কিন্তু আমি যখন এই পদে আসি বাবা আমাকে আর একা একা বের হতে দেয়নি, তাই আজকে তোমাদের সাথেই আসলাম। আমি বসে বসে ওদের কথা শুনছি। হঠাৎ তাসলিমা একটা প্রশ্ন করলো, আচ্ছা ম্যাম, আমরা আজকে মাত্র জয়েন করেছি, এর মাঝে আমাদের এত বিশ্বাস করে কিভাবে আপনার সাথে আনলেন? ভয় করে না আপনাকে যদি আমরা মেরে ফেলি? তোমাকে দেখে এমন মনে হয় না, আমি মানুষের চোখ দেখলেই বুঝতে পারি। আমি জানি তোমরা আমার সাথে কি করতে চাও, আগে থেকে সব কিছু খবর আমার কাছে থাকে। আমি বললাম, আমার সম্পর্কে কিছু বলবেন না ম্যাম, তোমার সম্পর্কে কিছু বলবো না, শুধু এটাই জানি যার মা এত ভালো তার সন্তান তো কোনো কথাই নেই। আমি বললাম, অনেক অনেক ধন্যবাদ ম্যাম। রিয়া ম্যাম হঠাৎ উদাস হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। তাসলিমা বলল, বিকালের আকাশটা খুব সুন্দর না ম্যাম? সূর্যটাকে একা একা লাগছে না? যদি ওর পাশে কিছু হতো তাহলে আরো সুন্দর লাগতো। আমি বললাম, ঠিক বলছেন ম্যাম, বাস্তবে কেউ একা একা থাকতে পারে না, সেটা মানুষ হোক বা অন্য কিছু হোক। তাসলিমা বলল, তবে মাঝে মাঝে সূর্যের মতোই হয়, অপর থেকে প্রিয়জনকে দেখার মজাই আলাদা। আমি বললাম, হঠাৎ কবি হয়ে গেছেন কেন? সূর্যটা কি সুন্দর না ম্যাম? অপর থেকে হয়তো প্রিয়জনকে রুদ্রের আলো দিয়ে বাঁচিয়ে রাখছে। ও চায় ওর প্রিয়জন ভালো থাকুক, ও দূর থেকেই ওর প্রিয়জনের সুখ দেখতে চায়, আর ভিতরে ভিতরে বেচারি জ্বালা পোড়ায় মরছে, না কিছু বলতে পারছে আর না কিছু করতে পারছে। আমারও একই অবস্থা ওর মতোই, আমি শুধু প্রিয়জনকে দূর থেকে দেখেই যাচ্ছি, না কিছু বলতে পারছি না ওর কাছে যেতে পারছি। শুধু সূর্য মামার মতো আমি ওকে আলো দেই, কিন্তু এটা যে সূর্য মামার আলো ও বুঝে না ম্যাম। এটা বলতেই দেখি তাসলিমার চোখ থেকে পানি পড়বে পড়বে অবস্থা। ম্যাম আমার এটা দেখে অবাক হয়ে তাসলিমার দিকে তাকিয়ে আছে। তাসলিমা, আমি কি কোনো ভুল করেছি তোমার সাথে? সেই দিন বলেছিলে যারা আমার সাথে কাজ করে তারা কখনোই বিয়ে করতে পারবে না। দেখো, এটা আমি এমনি মজা করে বলেছি, কিছু মনে করো না। যেখানে প্রিয়জন আমাকে বুঝতে পারে না সেখানে কাকে কি বলবো ম্যাম? ম্যাম বলল, কাউকে যদি ভালোবেসে থাকো তাহলে সরাসরি বলে দাও। ওই বলছে না ম্যাম, আমি ওকে সারা জীবন সূর্যমামার মতোই আলো দিয়ে যাব। এভাবে একা একা থাকা যায় না, বাস্তবে কেউকে একা থাকতে পারে না। তাসলিমা বলল, আপনি তাহলে কিভাবে থাকবেন? আমি অবশ্যই পারবো। আমি বললাম, সত্যি ম্যাম, আপনি যদি বিয়েটি না করেন আমরাও সারা জীবন সিঙ্গেল থাকবো। একটু ডায়লগ মারলাম আর কি। ম্যাম আবার আকাশের দিকে তাকিয়ে আছে, তবে এবার একটু আলাদাভাবে ম্যাম তাকিয়ে আছে, ওনার চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। আমাদের তো বলার মতো কোনো ভাষাই নেই। মামা, ম্যাম আজকে কান্না করছে। আমি বললাম, কি হয়েছে ম্যাম, আপনি এভাবে কান্না করছেন কেন? কিছু কিছু দুঃখ শুধু এভাবেই পানির সাথে উড়িয়ে দিতে হয়, হয়তো এগুলো কাউকে বলা যায় না, এগুলো শুধু সারা জীবন বুকের মাঝে আগলে নিয়ে বাঁচতে হয়। এটা বলে ম্যাম চোখের পানি মুছে নিলেন। তাসলিমা বলল, ম্যাম কেউ কি আপনাকে কিছু বলেছে? যদি বলে থাকে আমাদের বলেন, ওর কেল্লা কেটে আমরা হাতে ধরিয়ে দেব। আমাকে একটা প্রমিস করো, তোমরা দুজন আমাকে কখনোই ধোঁকা দিবে না। আমি বললাম, থাকতে না ম্যাম, যতদিন আপনার পাশে আমরা আছি কিছুই হতে দিব না আপনার। তাসলিমা বলল, ম্যাম আপনাদের বিশ্বাস করতে পারবেন, আজকে আমি খুব খুশি। অনেক দিন পর বন্দি জীবন থেকে একটু হলেও মুক্তি পেলাম মনে হচ্ছে। তার পিছন থেকে কে জানি বলল, এই ছেলে মেয়েরা তোমরা এখানে কি করো? পিছনে তাকিয়ে দেখি, আরে এটা আমার আম্মু। আমার আম্মুকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরলো। সবাই এটা দেখে হয়তো অবাক হয়েছে, তবে রিয়া ম্যামের মুখে কোনো রিয়াকশন নেই, কারণ ম্যাম সব জানে ওসি আমার আম্মু হয়। আমি বললাম, আম্মু ছাড়ো, কি করছো? আশেপাশে সবাই কেমনভাবে তাকিয়ে দেখছে। আমি আমার ছেলেকে জড়িয়ে ধরছি, তবে কার কি? আমি আম্মুকে ছাড়িয়ে বললাম, কি হয়েছে বলো তো, হঠাৎ এই দরদ কেন? আম্মু বলল, তোর কিছুই হয় নাই তো বাবার? আমি বললাম, আরে আমার আবার কি হবে, এখন বলো তুমি এখানে কেন? তোরে সেই সকাল থেকে খুঁজতে খুঁজতে এখানে। আমি বললাম, কেন? আমাকে ফোন দিতে তাহলেই তো হতো, তোর ফোন বন্ধ বলছে। পকেট থেকে ফোনটা নিয়ে দেখি সত্যিই বন্ধ, মনে হয় চার্জ নেই। আমি বললাম, আচ্ছা এখন বলো কেন তুমি আমাকে খুঁজছ? আম্মু বলল, থাক তোর এসব শোনা লাগবে না, বাদ দে।
বলো কি হয়েছে? আম্মু আমার কানে কাছে এসে বলল, ফাহিমের বাবা ফোন করে বলেছে ছেলেকে খুঁজে পেয়েছেন তো, নাকি একটু পর লাশ নিতে আমার বাড়িতে আসবেন। এখনো সময় আছে, ছেলেকে খুঁজে বের করুন। না, আমার সাহায্য লাগবে, লাগলে বলবেন। আমি বললাম, আম্মু তুমিও না, কে কি বলেছে তাই বলে তুমিও তাও শুনবে? আরে ওদের কাজ তো মানুষের পিছনে পড়ে থাকা, সবাই তো বুঝলাম, কিন্তু তুই এখানে কেন? আর এই মেয়েরা কেরা? আমি বললাম, আম্মু আমি এখন ডিউটিতে আছি, বিরক্ত করো না তো, যাও, এটা ডিউটি। ম্যাম বলল, ভালো আছেন ম্যাডাম? আম্মু বলল, তুমি কে আর আমার ছেলের সাথে কি করো? তোমাকে তো চিনলাম না। আমি আম্মুর কানের কাছে গিয়ে বললাম, কাকি কি বলছো জানো তুমি? উনি আমাদের রিয়া ম্যাম, মানে স্বরাষ্ট্রমন্ত্রী। আম্মু বলল, কি? আমি বললাম, আম্মু বিশ্বাসই হচ্ছে না। আমি বললাম, আর এই মেয়েটাও আমার সাথে ডিউটিতে আছে, এখন বুঝলেন? আম্মু বলল, ভালো আছেন ম্যাম? আরে আরে কি বললেন? আমাকে ম্যাম বলবেন না আপনি। আম্মু বলল, আপনি একজন স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাকে ম্যাম না বলে আপনার সম্মান থাকবে না। আরে এসব বলা বাদ দেন, আমি আপনার মেয়ের মতোই, তাই আমার নাম ধরে ডাকবেন। আম্মু বলল, আপনি এত লক্ষ্যসারী একজন মানুষ, আপনিও তো কম না, আপনারও তো আমার থেকেও অপর লেভেলের মানুষের সাথে উঠা বসা, সো আমাকে নাম ধরে ডাকবেন। আম্মু একটা হাসি দিয়ে বলল, সে না হয় ডাকবো, কিন্তু হঠাৎ এই সাধারণ পরিবেশ, মানুষের ভিড়ে থাকতে থাকতে আর ভাল লাগে না, তাই ভাবলাম একা একটু বের হই। আম্মু বলল, এত বেশি এখানে থাকবে না, চলে যান। আপনিও দেখি আপনার ছেলের মতোই কথা বলেন। আম্মু বলল, আমার ছেলের পর্বে তো আপনাকেও রক্ষা করতে হবে, কারণ এর আগেও কারো বডিগার্ড হয়নি, আর ও কারো হুকুম মেনে কাজ করতে চায়নি, এই একটাই সমস্যা। আমি বললাম, আম্মু তুমি কি যাবে? যাও তো থানায়, কাজ নাই তোমার? সরকারি কি ঘুরে ফিরে করতে টাকা দেয় তোমাকে? আম্মু বলল, বাড়িতে আয়, পিঠের চামড়া তুলে নেব। ম্যাম একটা হাসি দিয়ে বলল, মা ছেলের মাঝে তো খুব ভালো মিল। আম্মু বলল, আমার একটাই ছেলে, খুব আদরের, খুব ভালোবাসি ওকে। আমি বললাম, আম্মু। আম্মু বলল, আরে যাবো যাবো, তোর ম্যাডামকে তো আর খেয়ে ফেলেছি না। রেদওয়ান তুমি একটু চুপ থাকতে পারো না? তো আপনি একদিন আমাদের বাসায় আসবেন। আম্মু বলল, তেমন সময় নাই, তুমি একদিন সময় করে আমাদের বাসায় যাবে, ঘরটা আলোকিত হয়ে যাবে, এভাবে এত সম্মান দিয়ে বলবেন না। আমি বললাম, যান শুধু একবার, আম্মু আপনাকে আর আসতে দিবে না, আমাদের বাসায় ধরে রেখে দিবে আমার বউ করে। লাস্ট লাইনটা একটু আসতে বললাম, শুনলে আমার অবস্থা শেষ। আম্মু বলল, দিমু এক চর, শুধু উল্টাপাল্টা কথা। আমি বললাম, আমি বললেই উল্টাপাল্টা না? তাসলিমা বলল, রেদওয়ান এটা কি তোর মা? আমি বললাম, ভালো আছেন আন্টি? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা তোরা থাক, আমি এখন যাই, এমনি অনেক দেরি হয়ে গিয়েছে আমার। ম্যাম বলল, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, আমিও ভাবতে পারিনি আপনার সাথে এভাবে আমার দেখা হবে, ভালো থাকবেন। আর রেদওয়ান ওনাকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাও। আমি বললাম, আম্মু, আর আমাকে নিয়ে এত চিন্তা করবে না। আম্মু চলে যাওয়ার পর ম্যাম আমার দিকে তাকিয়ে বললেন, তোমার মা তোমাকে খুব ভালোবাসে না? আমি বললাম, কি বলবো ম্যাম, অনেক অনেক ভালোবাসে আমার আম্মু আমাকে, যা কোনো কিছুর সাথে তুলনায় করা যাবে না। তোমার মায়ের ভালোবাসা দেখে আমার আম্মুর কথা মনে পড়ে গেল। তাসলিমা বলল, কেন ম্যাম, আপনার মা কোথায়? আমার আম্মু দেশের বাইরে থাকে। আমি বললাম, কেন ম্যাম, আপনাদের এত টাকা, এই প্রশ্ন আর করিও না, এগুলো লুকিয়েই থাক। আমি বললাম, আপনার ইচ্ছা, তো এখন চলেন ম্যাম। চলো, আর এখানে থাকা যাবে না। আমরা গাড়ির দিকে যেতে লাগলাম, হঠাৎ ম্যাম দাঁড়িয়ে বললেন, দাঁড়াও তোমরা। আমি বললাম, এখন আবার কি হয়েছে ম্যাম? আজকে আমরা হেঁটে যাব, অনেক দিন হলো হাঁটা হয় না। আমি বললাম, আপনার মাথা খারাপ হয়েছে? আপনি হেঁটে যাবেন? আপনার বাবা যদি এই কথা শুনতে পারে আমাকে তো শেষ করে দিবে। আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।